বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত হবে আগামী অর্থ বছরের বাজেট, 2021-2022 অর্থ বছরের জাতীয় বাজেট। একটা ভিন্ন ধরনের আবহে, ভিন্ন ধরনের পরিবেশে দ্বিতীয়বারের মতো এই বাজেট সংসদে উত্থাপিত হতে যাচ্ছে এবং অতিমারির কারণে আমরা এই ভিন্ন ধরনের আবহ পরিবেশ যাই বলি না কেন, এবং এই বাজেট নিয়ে মাসব্যাপী জাতীয় সংসদে আলোচনা হবে এবং আলোচনা শেষে সংযোজন বিয়োজন হবে। আমরা ধারণা করি যে সংসদের ভেতরকার যে আলোচনা এবং সংসদের বাইরের যে আলোচনা, সেগুলো সবটাই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বের সঙ্গে নিয়ে অর্থমন্ত্রী চূড়ান্ত বাজেট যখন পাশ হবে সেগুলো সন্নিবেশিত করবার চেষ্টা করবেন। আজকে এই বাজেট নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। স্টুডিওতে বসা আছেন মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, তিনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, এফবিসিসির সাবেক পরিচালক, এখন একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে আছেন শাহিদুল ইসলাম হেলাল। ঢাকার রমনার বাসা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাজেট হতে যাচ্ছে, ইতিমধ্যেই কিছু আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু এক ধরনের ভিন্ন রকমের পরিবেশ, ভিন্ন রকমের আবহের মধ্যেই বাজেটটি জাতীয় সংসদে উত্থাপিত হচ্ছে। একটু আপনাদের কাছ থেকে আমি প্রথমে শুনতে চাইব যে কী ধরনের আভাস ইঙ্গিত মিলছে, এবং আপনারা নাগরিক হিসেবে, দেশের ব্যবসায়ী হিসেবে বা একজন নাগরিক সমাজের একজন হিসেবে কি ধরনের বাজেট দেখতে চান, এই বাজেটটি কেমন প্রত্যাশা করেন? ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যদি শুরু করেন। ধন্যবাদ। এবারের বাজেটটি, যেটা আসন্ন বাজেটটি, সেটা অবশ্যই একটি মহামারী কালের মোকাবেলার বাজেট। গত অর্থ বছরেও, অর্থাৎ চলতি অর্থ বছরেও, গত বছরের জুনে যখন বাজেটটি পেশ করা হয়েছিল, তখন করোনার বয়স ছিল 3 মাসের মতো। মনে করা হয়েছিল যে এই করোনা হয়তো বেশি দিন থাকবে না, যার জন্য বাজেট বক্তৃতায় বা সবসময় করোনা খুব আলোচ্য বিষয় হলেও বাজেট বিভাজনে, সম্পদ বন্টনে মোটামুটি খুব নর্মাল ভাবে রাখা হয়েছিল, যে একটি গতানুগতিক বাজেট বা স্বাভাবিক বাজেট। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল, অর্থ বছর শুরু হওয়ার পরে এই গত 9-11 মাসে, এখন পর্যন্ত 11 মাসেই দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি করোনা যায় নাই। করোনা বরং নানান রঙে, নানান ঢঙে সে আছে। এখন আতঙ্ক এবং বেশি। সবচেয়ে বড় কথা, অর্থনীতি ইতিমধ্যে যথেষ্ট বিপর্যস্ত হয়ে গেছে এবং মানুষের মনোবল এবং অন্যান্য যে সমস্ত যে ইমিউন যে পাওয়ার বা যেগুলোর, সেগুলোরও যথেষ্ট একটা ধস নেমেছে। আর বিশেষ করে সাম্প্রতিককালে ভারতে, আমাদের প্রতিবেশী দেশে যে অবস্থা বিরাজ করছে, এই সবগুলো নিয়ে কিন্তু এবারের বাজেটটি, যেটি আগামীকাল উত্থাপিত হবে, সেটার ভিতরে প্রত্যাশা এই থেকে যাচ্ছে যে এটি একটি গতানুগতিক বাজেট কোনো অবস্থাতেই হবে না, এবং এটা হতে হবে একটি সম্প্রসারণশীল বাজেট। কারণ সরকারের পক্ষ থেকেই বিনিয়োগে যেতে হবে, কারণ বেসরকারি খাতের বিনিয়োগ নেই। আর হচ্ছে যে এই খরচের বিভাজন বা খাত ভিত্তিক বিভাজনের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং অন্যান্য বেশ কিছু বিষয়কে সর্বাগ্রে আনতে হবে। এবং একটি বিষয় বিশেষভাবে থাকতে হবে, সেটা হচ্ছে আমরা জাতীয় বাজেট বলছি, কিন্তু এই বাজেটে যেন আঞ্চলিক বিষয়গুলোকে বিশেষভাবে যতটা স্বাধীনতা দেওয়া যায়, কাজ করা যায়, সেটা দেখতে হবে। কেননা সবসময় ঢাকায় বসে আমরা জাতীয় ভয় বিবেচনায় সারা দেশকে লকডাউন দিলাম, কিংবা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলাম, তারপরে এইগুলো কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে খুব ভালো পরিস্থিতি হবে না। সুতরাং ব্যবসা বাণিজ্য স্থানীয়ভাবে যেখানে যে অবস্থায় আছে সেখানেই সে চালাবে, চলবে। এবং যেসব এলাকায় করোনা নাই, সেই সব এলাকায় এমন পরিস্থিতি রাখতে হবে যাতে অন্য এলাকায় যাতে বিপদে পড়লে তারা এসে সাহায্য করতে পারে। আমাদের সবার মনে আছে, যখন বড় বন্যার সময় কোনো কোনো এলাকায় বীজতলা তৈরি করা যাচ্ছিল না, তখন কিন্তু অন্য জেলায় আমরা ধানের বীজতলা তৈরি করা হতো এবং সেই বীজতলা ওই সব জায়গায় যেয়ে সরবরাহ করা হতো। এটা কিন্তু একটা সামষ্টিক অর্থনৈতিক বা কি বলে, একটি কম্প্রিহেন্সিভ কোঅর্ডিনেটিং অ্যাপ্রোচে কিন্তু ভালো, যেটা ভারতেও আমরা দেখছি। ভারতের কোনো কোনো রাজ্যে কিন্তু ভালো পরিস্থিতি, আবার অনেক রাজ্যে খুব খারাপ অবস্থা, আমেরিকাও দেখেছি। সুতরাং আমাদেরও যেমন এই মুহূর্তে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে একটা আশঙ্কা দেখা যাচ্ছে, সেখানে আমাদের সবার মনোযোগ রাখতে হবে যাতে ওরা এদিকে না আসতে পারে, এবং যেখানে নাই সেখানে লোকেরা আরো ভালোভাবে প্রস্তুতি নেবে, থাকবে।
তা সুতরাং একটা আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশনের একটা ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ হয়ে আসতে হবে বাজেটে, যে সবকিছুই আমি ঢাকায় বসে ঢাকার অবস্থা দেখে ঢাকার শিক্ষা ব্যবস্থা ঢাকার ব্যবসা বাণিজ্যর বিষয় নিয়ে আমি সারা দেশকে যাতে দেখব না। এবং বিভিন্ন খাতে জরুরি খাতগুলোতে যে অভিজ্ঞতাটা এসছে সেটা হচ্ছে যে গত বছরের বাজেটে যে বরাদ্দগুলো দেওয়া হয়েছিল সেই প্রয়োজনীয় খাতগুলোতে দেখা গেছে যে আসলে সেটা ব্যবহার হয়নি বা ব্যয় করা যায়নি। তাহলে এখান থেকেও একটা অভিজ্ঞতা, এখানে একটা এক্সপিরিয়েন্সের এটা কাজে লাগাতে হবে এই অর্থে যে আমি যেমন স্টিমুলাস প্যাকেজটা দিলাম সবই ঠিক আছে, কিন্তু সেই যাদের বেশি করে দেওয়ার কথা ছিল সেই এসএমই খাত সেটা পাইনি, এখন শেষ পর্যন্ত অন্য পথ দেখতে হচ্ছে। এই যে দেরিটা করে ফেললাম, বিলম্বটা হলো, এই বিষয়টা দেখতে হবে। স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নের জন্য কিছু লোকবল হয়তো নিয়োগ করা গিয়েছে, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে অর্থ ব্যবহার করা যায়নি এবং এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা উঠেছে। এবং যে স্বল্প মূল্যে খাদ্য দেওয়ার যে কর্মসূচি ছিল, তারপরে সকলকে যে একটা নগদ সহায়তা দেওয়ার যে ব্যাপারগুলো ছিল, সেগুলোতে দেখা গেছে ডাটাবেজের নানান ধরনের ভুল ভ্রান্তি, এই বিষয়টা। সুতরাং এবারে বাজেট যেটি হবে সেটা শুধু সংখ্যা বা বরাদ্দ অঙ্কে দেখানোটা চূড়ান্ত হবে না, বিষয় হবে না। বিষয় হবে কিভাবে এই অর্থ যথাস্থানে পৌঁছানো হবে, এই খাদ্য সাহায্য কোথায় পৌঁছানো হবে, স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে গড়ে তোলা হবে, সেখানে দেখভালের একটা মেকানিজম, মনিটরিং এর মেকানিজম এটার সাথে সাথে থাকতে হবে। শুধু বরাদ্দ থাকলেই কাজ উদ্ধার হবে এ কথা মনে করা যাবে না, কারণ এটা একটি আপতকালীন এবং একটা গুরুত্বপূর্ণ সময়ের বাজেট হবে। সুতরাং সেই লক্ষ্য থেকেই যেমন রাজস্ব আহরণে তো এটা বোঝা যাচ্ছে যে কম হবে, কিন্তু তা হলে বিকল্প কি কি করা যেতে পারে সেসবের নির্দেশনা, সেসবের অনুশাসন বা এই বিষয়গুলো থাকতে হবে। এইগুলো না থাকলে পর এই জিনিস সুবিধা হবে না। আসছি আবার আপনার কাছে ডক্টর মজিদ, মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। যে মানে মজিদ স্যার যা বললেন, উনি তো বড় আকারে বললেন, আমি ছোট ছোট আকারে যদি বলতে চাই যে এইটা একটা এমন একটা সময় আমাদের সবচেয়ে বেশি প্রোটেকশন দরকার, হায়েস্ট প্রোটেকশন অ্যান্ড হায়েস্ট হেল্প দরকার ব্যবসায়ীদের জন্য টিকে থাকার জন্য এবং আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য। আর এই বাজেটের একটা ইস্যু হয়েছে যে ব্যবসায়ীরা যে অন্যান্য বাজেটের আগে এনবিআর সাথে যে দেন দরমার করতো বিসিসিআই বা অ্যাসোসিয়েশন, ওটা কিন্তু ওইভাবে হয় নাই। আগে কিন্তু এই বাজেটের আগে অনেক রকম মিটিং হতো, এটা করোনার কারণে অনেক স্লো হয়ে গেছে। সুতরাং স্পেসিফিক অনেক জায়গার যে রিকোয়ারমেন্ট অ্যাসোসিয়েশনদের বা খাতভিত্তিক রিকোয়ারমেন্ট, ওটা কিন্তু ওইভাবে আমরা প্লেস করতে পারি নাই। তো আমাদের যতটুকু ধারণা পেয়েছি যে আগের বাজেটে আমাদের যা যা ছিল, যেসব সুবিধা ছিল, ওগুলিকে কমানো হবে না। উই নিড প্রোটেকশন। সাবসিডি যেগুলি আছে ওগুলি, যেমন অনেক খাতে সাবসিডি আছে, সরকার হেল্প করার জন্য সাবসিডি দেয়, কিন্তু সাবসিডির যে পাওয়ার গতি, ওটাকে আরও অনেক ত্বরান্বিত করতে হবে। এখন হয় কি, সাবসিডি আমরা 6 মাস পরে হয়তো পাই, বা ঈদের আগে পাই, কোনো পর্বের আগে পাই, হঠাৎ করে পাই, কখন পাবো তাও কিন্তু জানি না। তো এটাকে স্ট্রিমলাইন করতে হবে। সরকার যেসব হেল্প আমাদেরকে করতে চাচ্ছে, ওটা যেন আমাদের দুয়ারে পৌঁছায়, এটা খুবই জরুরি একটা জিনিস। যে কথাটা বলা হলো যে স্টিমুলাস প্যাকেজ, এসএমই খাতে বা ছোট ব্যবসায়ীরা কিন্তু এটা একদম পায় নাই, বড় ব্যবসায়ীরা অনেকে পায় নাই, আর যার ব্যাংক লোন নাই ও ওটাতে অ্যাপ্লাই করতে পারে নাই। এখন হয়তো আস্তে আস্তে যেমন এসএমই ফাউন্ডেশন এর সাথে জড়িত হচ্ছে এবং বিসিসিআই জড়িত হয়ে হয়তো এটার একটা পথ বের করতে হবে, কিন্তু এটা কিন্তু কাগজে কলমে রয়ে গেছে। আমাদের এইসব বেনিফিটগুলি পাওয়া খুবই দরকার। আর ইন্ডাস্ট্রিজ প্রোটেকশন, একটা সময় ছিল যে আমরা 80s আগে, আমি যদি জুটের কথা বলি, যেমন কিছু প্রোটেকশন ছিল এইভাবে যে নিয়ম ছিল যে সরকারি অফিসে বা কর্পোরেশনের অফিসে বাংলাদেশে যে পণ্য তৈরি হয় ওই পণ্য আমদানি করে ব্যবহার করা যাবে না। সুতরাং জুটের কার্পেট বা জুট দিয়ে যা যা টেবিল টপ যা তৈরি হতো, এখানে সরকারি অফিসগুলি কিন্তু বাধ্যগতভাবে কিনতো। একটা সময় আসছে পরে যে বিজিএমসি 3টা কার্পেট মিল ছিল, একটা 87, 88-এর পরে একটা সময় এসছে যে সরকারি মিলের কার্পেট কিনতো না, ওরা সিনথেটিক কার্পেট ইম্পোর্ট করতো। আমার মনে হয় এখন ওই অ্যাটিটিউড থেকে বের হয়ে যেতে হবে। এবং যেমন আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, আমার পণ্য আমার দেশ, দেশীয় পণ্যকে এখন কিন্তু জাগ্রত করার জন্য খুব ভালো একটা সময়। আমি আমেরিকাতে ছিলাম 1 মাস, এই গত সপ্তাহে এসেছি।
ওখানে দেখেছি ওদের মাঝেও কিন্তু এই ফিলিংসটা এখন এসছে। ওদের একটা কারণ আছে যে যেহেতু আমেরিকানরা এখন বাইরে যাচ্ছে না, ওরা কিন্তু দেশীয় টাকা খরচা করছে। ওরা বাইরে যে টাকা তো খরচা করতো, হলিডে প্লেসেসে প্রচুর বিক্রি হচ্ছে। যেমন আমি জুট প্রোডাক্টস বিক্রি করি, যেটা হলিডে প্লেসেসে বিক্রি হয়। তো এখন কিন্তু আমি আগে গত বছর যা বেচতাম এর চেয়ে অনেক বেশি ডিমান্ড, আমি দিয়ে কুল পাচ্ছি না হঠাৎ করে। কিন্তু এটা কিন্তু আমরা ভাবতাম যে মার্কেট আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু দেখছি যে উল্টা, কিছু জায়গায় কিন্তু বিক্রির অনেক চান্স আছে। তা আমাদের এটাও, আমাদের দেশেও এটা চিন্তা করতে হবে যে যেমন দেশের লোকেদেরকে এইরকম প্রোগ্রাম করে বা আমরা বলে যে দেশের লোকদেরকে ওই ফিলিংটা দিতে হবে যে দেশে তো এখন আমরা যাই চাই তাই কিন্তু দেশে তৈরি হয়। মানে অনেক জিনিস বিদেশ থেকে আমদানি হতো, যেটা আমরা এখন সাবস্টিটিউট হিসাবে এখন মার্কেটে দিচ্ছি। তো এখন সময় এসছে যে জনগণ যেন আমাদেরকে হেল্প করে, ব্যবসায়ীদেরকে যেন হেল্প করে, দেশীয় পণ্য যেন কিনে। আমি বারবার এটাই বলছি যে আমাদের এখন প্রোটেকশন দরকার এবং সাহায্য দুটোই দরকার, এই বাজেটে যেন ওটা করা হয়। এমনি ট্যাক্সেশন সম্পর্কে আপনি ট্যাক্সেশন তো এখন কিছু আইটেমের কথা বলা হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্স যেটা, ওটা যেন মৌকুফ না করলেও মৌকুফ করা হয় বা কমানো হয়। ইনকাম ট্যাক্সটা যেন কম করা হয়। কর্পোরেট ট্যাক্সের বেলায় মনে হয় ট্যাক্স কমাবে। আর ট্যাক্সটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা বোঝা হয়ে দাঁড়াবে এখন। ট্যাক্সটাকে যদি স্ট্যাগার করে দেওয়া হয়, এই বছর যা ট্যাক্স আমার দেওয়ার কথা ওটা হয় রিবেট দেখ, ওর আমাকে এই বছরের ট্যাক্সটা হয়তো 1-2 বছর পরে দেওয়ার ব্যবস্থা করা হোক। ভ্যাটের বেলা তো অনেক ক্ষেত্রে হয়তো সরকার চেষ্টা করলে কমিয়ে আনতে পারে, স্পেশালি দোকানে যেখানে বিক্রি নেই, দোকান ভাড়ার উপরে যেসব ট্যাক্স। আর যেমন আমি যেমন মাদক আর মানসিক রোগের বিজনেসে আছে, এরকম 200-300 অর্গানাইজেশন আছে যারা সামাজিক ব্যবসা করে। ওদের বেলায় যেমন ট্যাক্স 100% মৌকুফ করে দিতে পারে, এতে কিন্তু সরকার অমন বিরাট একটা কিছু পায় না। বাট যদি ওটাকে মাফ করে, যেটা হবে যে পেশেন্টদের উপরে ওই বোঝাটা থাকবে না। এই ছোট ছোট জিনিসগুলির দিকে মনোযোগ দেওয়ার সময় এসছে এখন। জি, আসবো আবার আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি শুনছিলেন মিস্টার শাহিদুল ইসলাম হেলালের বক্তব্য। এই প্রেক্ষিতে যদি আপনার কোনো পরামর্শ বা আপনার কোনো বক্তব্য থাকে একটু শুনতে চাই, তারপর আমি আমার প্রশ্নে যাব। জি না, হেলাল ভাই খুব যথার্থ বলেছেন। আমি হয়তো ওটা কাভার করি নাই সেই সময়। আমি শুধু ক্ষুদ্র চাষি বা মানুষের খাদ্য স্বাস্থ্যের কথা বলছি। আমাদেরকে কিন্তু নতুন বাজেটে এটাই রাখতে হবে যে আমার অর্থনীতিকে সচল করতে হবে। সচল করতে গেলেই ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই, অর্থাৎ ব্যবসায়ীদেরও তারও টিকে থাকতে হবে। তার কর্মক্ষম থাকার ব্যাপারে তার যেসব প্রণোদনা বা যা দরকার। কখনো কখনো এই জন্যই বলছি যে উনি যথার্থ বলেছেন যে আমার এক্ষুনি ওই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া বা যেটা আমি স্বাভাবিক সময় করি, যে না ঠিক আছে উনি এখন না নিলে পরে ওনাকে পাওয়া যাবে না ইত্যাদি, এইসব দৃষ্টিভঙ্গি থেকে একটু সরে আসতে হবে এই কারণে যে উনি যেন ব্যবসায়ীরা যেন ঠিক মতো এই অচল সময়ে যাতে সচল হতে পারেন সেই জন্য তাদেরকে প্রণোদনা বা দেওয়া লাগবে, এটাও ঠিক। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যবসায়ীদের পক্ষ থেকেও দেশের এবং অর্থনীতির একটা দাবি থাকবে যে আপনারা তাহলে অন্য ক্ষেত্র থেকে, কোথার থেকে, এই যে যেমন যারা কর দিচ্ছেন না, যে ভ্যাটের টাকাটা সংগৃহীত হচ্ছে কিন্তু সরকারি কোষাগারে আসছে না, সেখানে তাদেরও এগিয়ে আসতে হবে এই বলে যে যার যেটা দেওয়া উচিত সেটা দেওয়ার ব্যাপারে তারা যেন সহযোগিতায় করেন। কারণ একটা পারসেপশন এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে ভাবটা নেই যে সব দায়িত্ব যেন এনবিআর এর, লোকরে করদাতা বানানো, তার কাছ থেকে কর নেওয়া বা এগুলো করা, এটা সবকিছু, এটা সবসময় একটা এই পারসেপশনটা কাজ করছে। কিন্তু আসলে না, এটা হচ্ছে এই অর্থনীতি সকলের, এবং এনবিআর হচ্ছে একটি রেগুলেটরি অর্গানাইজেশন এবং তার কাজ হচ্ছে করদাতার কাছ থেকে কর সংগ্রহ করা, আহরণ করা বা ইত্যাদি। এখন অর্থনীতি যদি ঠিক না থাকে, অর্থনীতিকে যদি আমি যথাযথ স্থানে না রাখি, অর্থনীতিকে যদি দায়িত্ব ঠিক না রাখি, অর্থনীতিকে যদি আমি জবাবদিহীন অবস্থায় রাখি বা দুর্নীতিগ্রস্ত করে রাখি, তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ড যদি ঠিক মতন না থাকে, ইজ অফ ডুইং বিজনেস যেটা আমরা বলছি, সেটা যদি সত্যি ঠিক মতন কাজ না করে, তাহলে তো আখেরে আমার রেভিনিউ আসবে না। তো সেই জন্যই এটা উভয় পক্ষেরই একটা বিষয় থাকবে
যে আমাদের জাতীয় সংসদে আপনি দেখেন যে 62% হচ্ছেন ব্যবসায়ীরা। তা সুতরাং ওনারা ওখান থেকে এটা নীতিমালার ব্যাপারে, নীতির ব্যাপারে, দৃষ্টিভঙ্গির ব্যাপারে একটা সহযোগী ভূমিকায় আসতে হবে। একই সাথে যেমন বলছি, আমরা যেটা দেখতে পাচ্ছি কি, যে বাজেট তৈরি করা হয় কিন্তু বাস্তবায়ন হয় না, এটা একটা বড় সমস্যা। এবং মিনিস্ট্রিগুলোর মধ্যে কাজের সমন্বয়ের অভাব আছে। সেই জন্য আপনি যেটা প্রারম্ভে যেমন বলতেছিলেন যে আমাদের বাজেট বর্তমানে যে সিস্টেমটা, সেটা হচ্ছে কি 3রা জুন এটা উপস্থাপন করা হবে, পরের সপ্তাহেই সংশোধিত বাজেট বা সম্পূরক বাজেট পাশ হয়ে যাবে বিনা কথাবার্তায়, বিনা প্রশ্নে। অর্থাৎ কোনো প্রকার জবাবদিহিতার ব্যাপার নাই যে কেন আপনি খরচ করতে পারেননি, কেন বেশি করলেন ইত্যাদি সেগুলোর। তাছাড়াও পরবর্তীতে 2 সপ্তাহ ধরে বা 3 সপ্তাহ ধরে প্রত্যেক সদস্য হয়তো 10 মিনিট করে সময় পাবেন, তারপরে বলবেন পাস হবে। এবং অতীতে দেখা গেছে কোনো সময় ওই অরিজিনাল বাজেট যা দেওয়া হয় তার থেকে কাটছাট খুব একটা হয় না, ওই 1 টাকা করে কাটে। কারণ অধিকাংশ সংসদ সদস্য বাজেট নিয়ে কোনো আলোচনা করেন না, তারা বাজেট বক্তৃতায় দাঁড়িয়ে অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তা বলেন বেশি। আমি সেটাই বলছি, সেই জন্য বলছি এবার যদি এই বাজেটকে অর্থবহ করতে হয়, যদি জীবন জীবিকার বাজেট করতে হয়, তাহলে অন্তত এই একটা মৌলিক জায়গায় একটা পরিবর্তন করা লাগবে। সেই পরিবর্তনটা হচ্ছে এই যে অন্য সব আইন কিন্তু পার্লামেন্টে পাশ হওয়ার সময় কিন্তু পার্লামেন্টারিয়ান কমিটি যে থাকে, সংসদীয় কমিটির থেকে পুঙ্খানুপুঙ্খে পাশ হয়ে তারপরে কিন্তু সংসদে যায়। কারণ সংসদের সদস্যরা সংসদে দাঁড়িয়ে তো সব আইনের উপরে সমান আলোচনা করতে পারে না। সেই যাও, এটা বাজেটটা যেহেতু একটি আইন এবং অর্থ আইন, আমি বলছি এটা 3 তারিখে মাননীয় মন্ত্রী এটা উদ্বোধন দেওয়ার পরে এই বাজেটটা স্ব মন্ত্রণালয়ের এতে যাওয়া উচিত, সংসদীয় কমিটিতে, যে তারা তাদের ডিপার্টমেন্টকে ডেকে বলবেন যে এই যে আপনাকে এই বাজেট দেওয়া হয়েছে, আপনি এটা আসলে পারবেন কিনা, ওনারশিপ, আপনি যেটা চেয়েছেন এটা পারবেন কিনা। এই ব্যাপারে তারা ওখানে ওরা নিজেরাই যার যার মন্ত্রণালয়টা তারা ওখানে সংসদীয় কমিটিতে, তাহলে হবে কি সংসদের একটা এখতিয়ার বা অধিকার বা এই কাজটা দেখভালের একটা সুযোগ তৈরি হবে। তারপরে ওখান থেকে আলোচনা করে ওনারা ওখানে নিয়ে যাবেন। এবং এবার অবশ্যই একটা প্রভিশন থাকা উচিত হবে যে শুধুমাত্র কিছু দাবি মেনে নিলাম, সেইটা বক্তৃতায় শেষের দিন বললাম, এটা না। আমি মনে করি প্রতিটা মন্ত্রণালয়ের এই বরাদ্দেরও মধ্যেও একটা কাটছাট করবার একটা ব্যবস্থা থাকবে। তাহলে হবে কি পরিশীলিত হবে এই জন্যই যে দেখা যাচ্ছে যে অনেক মন্ত্রণালয়ে টাকার বরাদ্দ দেওয়া আছে, সে টাকা ওনারা খরচ করতে পারেননি, কিন্তু আরো কোনো জায়গায় ছিল সেখানে টাকা হলে ভালো হতো। যেমন এই যে সামাজিক সুরক্ষার খাতের বিষয়টা, যেটা দেখা যাচ্ছে যে তখন মনে করা হয়েছিল করোনা মনে হয় হয়তো থাকবে না, এখন দেখা যাচ্ছে যে করোনা খুব সিরিয়াস এবং এমন অবস্থা যে টিকা নিয়ে আমাদের একটা খুব বড় ধরনের একটা এতে পড়তে হবে। তো সুতরাং টিকার জন্য বেশি টাকা রাখতে হবে, এটা ঠিক। কিন্তু আবার এমন যা না হয় যে টিকার জন্য শুধু টাকা রেখে দিলাম, তারপরে দেখা গেল যে অন্য খাতার হয়নি। এমন একটা প্রকল্প হয়তো হচ্ছে যে সেখানে আমি সেই প্রকল্প শেষ হবে আরো 4-5 বছর পরে, তার উপকার আমি পরে পাবো। সেই প্রকল্পে দেখা গেল যে আমার এই চুক্তির কারণে বা যেভাবে আমাকে সেখানেই খুব একটা বিরাট অঙ্ক রাখতে হচ্ছে। এইসব জায়গাগুলো একটা আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়ের ধরনের হওয়া দরকার। সেইগুলোই যদি আমাদের সংসদীয় কমিটি হচ্ছে সবথেকে শক্তিশালী কমিটি, তারা যদি এই বাজেটটা প্রস্তাবের পরে ভালো করে মিনিস্ট্রি অনুযায়ী প্রচার করে তারপরে প্রস্তাব দেন এবং সেটা যদি পাশ হয়, তাহলে একটা ওনারশিপ আসবে এবং বলা যাবে যে কেন আপনি এটা বাস্তবায়ন করতে পারলেন না বা কোথায় আপনার। ডক্টর মজিদ, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে জাতীয় রাজস্ব বোর্ডের নেতৃত্বে একসময় চেয়ারম্যান হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন, যে আমাদের বাজেটের আকার বাড়ছে কিন্তু আমরা লক্ষ্য করি যে রাজস্ব আহরণটা সেভাবে গত কয়েক বছর ধরেই খুবই নিম্নগামী বলা যেতে পারে, যে খুব একটা ভালো হচ্ছে না। সো তার জন্য অনেকেই যেমন বলছেন এই বাজেট সামনে রেখেও আলোচনা অনেকে যে ডিরেক্ট ট্যাক্স কমিয়ে ফেলবার কথা অনেকে বলছেন বা তুলে দেওয়ার কথা কেউ বলছেন, রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে এটি যেন না থাকে সে কথা কেউ বলছেন, এবং ট্যাক্সের হারটা না বাড়িয়ে ট্যাক্সের নেটটা বাড়াবার দিকে অনেকে মনোযোগ দিতে বলছেন। সো আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন? জি, অবশ্যই। সেটা হচ্ছে এরকম যে গত 4-5 বছর আমরা যেটা দেখছি যে এনবিআর ভালো করছে না, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। আসলে আমি যদি ইয়ার টু ইয়ার গ্রোথ দেখি, এনবিআর এর কিন্তু রেভিনিউ আর্নিং এর একটা অগ্রগতি আছে, কিন্তু যেহেতু তাকে একটা বড় ধরনের একটা টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটের থেকে যখন বিয়োগ করে আপনি দেখেন তখন মনে হয় যেন সে পারছে না। এখন বড় টার্গেটটা আমি কেন দিচ্ছি, সাধারণত নিয়ম হচ্ছে যে এনবিআর যা গত বছর করেছে, যা সে করতে পারবে এবং সে নতুন কিছু কর্মসূচি নিয়ে তারপরে সে একটা এস্টিমেট দেবে যে আমি আগামী বছর এটা পারবো। এবং এটাই কিন্তু সনাতন নিয়ম
এবং তাহলে সে পারে এবং তার কাছ থেকে একটা ব্যাখ্যাও নেওয়া যায় যে কেন আপনি পারলেন না বা কি অবস্থা। এটা একটা দায়বদ্ধতার ব্যাপার আসে। কিন্তু গত 4-5 বছর যেটা দেখা যাচ্ছে যে আগে প্রথমে আমরা ব্যয়ের একটা বিরাট একটা বাজেট এস্টিমেট করি। আমি বিরাট শব্দটা কোট আনকোট বলছি কারণ বাজেট আমার বড় হবে, কিন্তু বাজেট বড় হইতে হবে, আমাদের সরকারি বিনিয়োগ বেশি লাগবে বা ইত্যাদি। কিন্তু সেই বড় বাজেটটা করে সেখান থেকে একটা সিম্পল ম্যাথ কষে এসে বলে দেওয়া হলো যে এনবিআর তোমার 3,330,000,000 হাজার লক্ষ 3,30,000,000 টাকা তোমার দিতে হবে। এর জন্য কিন্তু এনবিআর এর প্রস্তুতি নাই, এনবিআর এর অতীতের অভিজ্ঞতা তা নাই। ফলে হচ্ছে কি ওইটা আসার ফলে দুইটা জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে এনবিআর তখন এমন একটা মানসিক চাপে পড়ে, ফলে ওই যে যারা কর দিচ্ছেন, রেগুলার কর দিচ্ছেন, তাদের উপর যে তারা চাপ সৃষ্টি করে। এটা তো দরকার নাই, বরং সে দেখবে যে কিভাবে আমি এটাকে করতে পারি। এই জন্যই এই যে সবাই দাবি তুলছেন করের হার কমিয়ে দেন, এ দেন, এরা কিন্তু তুলছেন তাদের দৃষ্টিতে, তাদের দিক থেকে। কিন্তু এনবিআর কে সেইটা রিফান্ড করার মানে রেসপন্ড করবার সেই সক্ষমতার পদগুলো কিন্তু আর বলা হচ্ছে না। যেমন কর দেওয়া হচ্ছে না যারা দিচ্ছেন না, সমিতিগুলো যদি এটা নিশ্চিত করতে পারেন যে না কর কেন দিচ্ছে না। গত পরশুদিন যে ভ্যাটের যে একটা জরিপের রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বহু ক্ষুদ্র দোকানদার বা বহু ব্যবসায়ীরা, এবং এটা আমরা সবাই জানি যে তারা আসলে ভ্যাট সবার কাছ থেকে নেওয়া হচ্ছে কিন্তু সে ভ্যাট সরকারি খাতে যাচ্ছে না। কি ব্যাপার ওটা, ওই কেউ মেশিন পান নাই, কেউ পাচ্ছেন। মেশিন পাওয়া না পাওয়ার সাথে ভ্যাট না জমা দেওয়ার কোনো লিঙ্ক আপ করা যাবে না, করার যুক্তিযুক্ত না। তো সেই জন্য রেভিনিউ ট্যাক্সের হার কমাতে হবে, ওনাদেরকে সুরক্ষা দিতে হবে, এটা ঠিক, এটা অস্বীকার করার নেই, কারণ এই সময় তাকে সুরক্ষা দিতে হবে। কিন্তু আমি দিতে গেলে পর আমার তো যেটুকু পেতাম সেটাও তো পাবো। সুতরাং আমি যাতে বেশি পেতে পারি, সকলে যাতে আসতে পারি, এবং সেটাও একবারে হঠাৎ করে এবছর হবে না, হয়তো হবে, কিন্তু আমরা সবাই যদি এই চেষ্টায় থাকি যে হ্যাঁ আমরা করের হার বাড়াওয়া না বাড়িয়ে আমরা সম্প্রসারণ করব, সকলকে আনবো, এই আনার জন্য শুধু একা এনবিআর এর দায়িত্ব হলে হবে না। এটা হচ্ছে সরকারের সকল সহযোগী প্রতিষ্ঠানের, তাদেরও, এবং একই সাথে হচ্ছে ব্যবসায়ীদের, তাদের নাগরিকদের, কারণ তাকেও স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসতে হবে। এই জন্যেই যে না দিলে পর বরং চাপ হবে। যেমন আমি ব্যবসায়ীদের বলি, তারা যারা রেগুলার দিচ্ছেন তারা যদি দিয়ে দেখেন যে অন্যরা দেন না, ফলে ওদের ওই না দেওয়ার চাপটা কিন্তু ওনাদের উপরে এসেই পড়ে। এই বিষয়ে ওনাদেরকে আত্মোপলব্ধিতে আসতে হবে যে আমার যদি কেউ না দেয় তাহলে ওই চাপটা আমার উপরে এসে পড়ছে। সুতরাং আমার সকলে যাতে দেয়, এই দেওয়ার ব্যাপারে একটা সামাজিক তো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বিরোধ তৈরি হয়ে যাবে, এটা করতে হবে, না করলে এটা এরকমই থাকবে। কিছু জায়গায় তো এটা তো সত্যি যে ভ্যাট অ্যামাউন্ট, সরকারি রাজস্ব আয় কম্পারেটিভলি তো এভরি ইয়ার বাড়ছে, এটা তো ঠিক। তো যেটা স্যার বললেন যে বাজেট ওই বাজেট আকারে আসে নাই, বাট আমাদের তো ব্যবসায়ীদের, বড় ব্যবসায়ী যারা আমরা ট্যাক্স নেটে আছি, ওরা কিন্তু ট্যাক্সকে ভয় পাই, সবাই ট্যাক্স ডিপার্টমেন্টকেই ভয় পাই। তো এই ভীতিটা, এই সম্পর্কটা ভয় পাবো, একটা কারণ আছে যে আমি যদি এই বছর 1 টাকার উপরে ট্যাক্স দিই, প্রফিট হয়, নেক্সট ইয়ার যদি আমি কোম্পানির লসও করে, দেউলিয়াও যদি হয়ে যায়, আমার কিন্তু 2 টাকা 1 টাকার বেশি প্রফিট দেখাতে হবে। কিছু সাইকোলজিক্যাল জিনিস আছে, ওরা ধরেই নেয় যে এই বছর আমি যা প্রফিট করছি, আগামী বছর আমার প্রফিট তার থেকে বেশি হবে। আমার যদি সেল কম হয়, লস যদি হয়, যে ট্যাক্স রিবেট বা ট্যাক্স রিফান্ডের যেসব সিস্টেম আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইফ ইউ লুজ মানি, গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে বা রিবেট দিচ্ছে, এখানে কিন্তু ওটা না, ইটস এ প্রোগ্রেসিভ থিং। আপনি ট্যাক্সে একবার ঢুকেছেন তো আস্তে আস্তে বাড়তেই হবে। আর কিছু জায়গা আমি মনে করি যে ট্যাক্সের আরও অনেক সফট হওয়া দরকার, যেমন ল্যান্ড রেজিস্ট্রেশন। যে কোনো ব্যবসা ইন্ডাস্ট্রি করতে হলে আপনার জমি রেজিস্ট্রেশন করতে হবে, ওটা প্রায় খরচা 14-15% পড়ে যায় টোটাল কস্টের, অ্যান্ড ইটস এ হিউজ অ্যামাউন্ট। এটাকে কমিয়ে আরও অনেক, যে কারণে হয়তো ল্যান্ডের দামটাও ঠিক দেখানো হচ্ছে না, তো এটাকে কমালে কিন্তু ল্যান্ডের দাম ঠিক দেখিয়ে ওটা অ্যাসেট হিসাবে দেখানোটা অনেক ইজিয়ার। এখন আমি যখন ল্যান্ড একটা মর্টগেজ দিই, আমি কিন্তু, ব্যাংকও কিন্তু দুরকম হিসাব করে, একটা হলো যে মার্কেট ভ্যালু, আরেকটা হলো ডিস্ট্রেস ভ্যালু, তার উপরে আরেকটা ভ্যালু আছে যে সরকারি ভ্যালু। তো 3 রকম ভ্যালু হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই ভ্যালুগুলি স্ট্রিমলাইন হতো যদি আমাদের এইসব ট্যাক্স কম হতো।
আর আমাদের এই বছর যেটা করতে হবে যে ইম্পোর্ট র মেটেরিয়াল ইন্ডাস্ট্রির জন্য ওভারঅল হয়তো ট্যাক্স স্ল্যাবটা কমানো প্রয়োজন আছে। তারপর পার্সোনাল ট্যাক্সে কমানো প্রয়োজন আছে, সো দ্যাট আর ছোটোখাটো কিছু জিনিস দেখতে হবে যে ইন্টারন্যাশনালি এখন যারা রপ্তানি করে, আমদানিও যারা করে, কন্টেনার ভাড়া তেলের জন্য প্রায় ডাবলের বেশি হয়ে গেছে। ইনফ্যাক্ট কন্টেনার পাওয়াও যাচ্ছে না। পোর্ট চার্জেস, এগুলিতে গভর্নমেন্ট হেল্প করতে হবে। মেবি এটাও চিন্তা করতে হবে, যেহেতু $1,000 ভাড়া $3,000 হয়ে গেছে, গভর্নমেন্ট এখানে কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, কারণ এটা তো এক্সপোর্টের বাধা হিসাবে আসছে। তো এরকম টুকিটাকি কিন্তু অনেক জায়গা আছে যেখানে গভর্নমেন্ট স্পেসিফিক্যালি চেষ্টা করতে পারে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিজে আমি প্লাস্টিকের কথা বলি, যে প্লাস্টিকে তো প্রায় সব জিনিসই বাংলাদেশে তৈরি হচ্ছে। তো আমাদের এমন একটা সিস্টেম করা উচিত যে যেন আমদানিটাকে ডিসকারেজ করা যায়, যেটা সাপ্লিমেন্টারি ট্যাক্স দিয়ে হয়তো পারবে না, বাট ট্যারিফ কমিশন ক্যান ওয়ার্ক অন ইট। আমাদের ট্যারিফ কমিশনে কিন্তু অনেক আরও অ্যাগ্রেসিভ হতে হবে। তারপরে যেমন এটা অবশ্যই ইয়ের না, বাজেটের না, কোম্পানির ল। আমাদের যে ম্যাক্সিমাম ফ্যাক্টরি, আমি চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের থাকতে দেখতাম যে ফেল করতো ডেট কালেকশনের জন্য। আমি আপনাকে কিছু মাল দিলাম, আপনি আমাকে পয়সা দিলেন না, আমার তখন কিন্তু কোনো উপায় নাই, হয় আমি আপনাকে গুলি ধরতে হবে ওর ভুলে যেতে হবে। আইন আমাকে প্রোটেক্ট করে না, কারণ আমার কন্ট্রাক্ট ল ইজ নট স্ট্রং এনাফ। তো এই জিনিসগুলি এইসব, আর এই জন্যই অনেক ইন্ডাস্ট্রি কিন্তু মাল বাকিতে দিতে হয়, পরে আর পায় না। তো এই সাফারিং থেকে বাঁচার জন্য বাজেটে কি করতে পারবে আমি জানি না, বাট এইগুলির দিকে আমাদের মনোযোগ দিতে হবে ইন্ডাস্ট্রিয়াল প্রোটেকশনের জন্য। ডক্টর মজিদ যেমনটা বলছিলেন যে করাপশন একটা বড় ইস্যু, যেটা অ্যাড্রেস করা দরকার, এবং সেই সঙ্গে ইজ অফ ডুইং বিজনেস বা কস্ট অফ ডুইং বিজনেস, সেই জায়গাটা তো বাংলাদেশের চিত্রটা খুব ভালো নয়। আপনি যেহেতু নানা ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, নানান ট্রেড বডির সঙ্গে যুক্ত, আপনার কাছে কি মনে হয় পরিস্থিতির কি উন্নতি হচ্ছে, না একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিছু জায়গায় আমার খরচা আরও বেড়েছে, কিছু জায়গা একটু স্ট্রিমলাইন হয়েছে, খরচা না বাড়লেও। এটার একটা ওয়ে আছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা আছে যে কম্পিউটারাইজড, মানে আমি যখন একজনের চোখাচোখি যাব, সামনে যাব, আমার কিন্তু খরচাটা বেড়ে যাবে। আমি যদি দূরে থাকতে পারি খরচাটা কম হতে পারে। টেকনোলজির ব্যবহারটা, টেকনোলজি যেটা এখন পোর্ট করেছে, এনবিআরও করছে, এটা অনেক ফাস্টার করা দরকার। এটা করলে কিন্তু অনেক, এখন তো ট্যাক্স অনলাইনে দেওয়া যায়, আমাদের ওই লোক ধরতে হয় না। তো আমাদের যেটা করতে হবে, টেকনোলজিক্যালি যত ডেভেলপমেন্ট হবে অত কিন্তু হবে। আরেকটা জিনিস আমাদের এখন মনোযোগ দিতে হবে, যে এই প্যান্ডামিকের সময় অনলাইন বিজনেস যেভাবে বাড়ছে, এটা কিন্তু থাকবে। ওয়ার্ল্ড ওয়াইড এখন অনলাইন বিজনেস কিন্তু খুব লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং বাংলাদেশেও বাড়ছে। বাংলাদেশে কিন্তু অনেক ইয়াং এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, অনলাইন বিজনেস করছে, কিন্তু এটাকে কিন্তু ট্যাক্স নেটে বা ভ্যাটের নেটে কোনো রকম সিস্টেমে, ফর্মাল সিস্টেমে এখন আনা হয় নাই। যেটা আমরা ভয় পাই যে একটা ইয়াং ছেলে মেয়ে ধরেন একটা ব্যবসা করলো, সে ব্যবসাটাকে বড় করলো, হঠাৎ করে ভ্যাটের একটা চাপ পড়ে গেল, বা নতুন একটা আইনে তার ও ব্যবসা থেকে আউট হয়ে যেতে হবে। তো এখন থেকে এইটাতে মনোযোগ দেওয়া দরকার, যেটা হয়তো স্যারদের মতো লোকেরা অ্যাডভাইস করতে পারবে, হাউ টু স্ট্রিমলাইন দিস, এই ব্যবসা যেন আরও ভালো হয়, আর হ্যাসেল ফ্রি যেন হয়। এখন কিন্তু বহু ব্যবসায়ী আছে যারা অনলাইন ব্যবসা করে, ওদের কিন্তু ট্রেড লাইসেন্সও নাই, ওরা কিন্তু মনে করে যে ট্রেড লাইসেন্সের প্রয়োজনেই নেই। তো এইগুলিকে মানে এই জ্ঞানগুলি দিতে হবে, এবং কিভাবে খুব সফটলি যেন ড্যামেজ না হয় ব্যবসাগুলি করতে পারে, এটার একটা ব্যবস্থা করে দিতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জি, লাল ভাই যেগুলো বললেন, আপনিও বললেন, অ্যাকচুয়ালি ইজ অফ ডুইং বিজনেস এইটা না হলে, এই পরিবেশ নিশ্চিত না হলে, অর্থনীতি ভালোভাবে না চললে রেভিনিউ আর্নিং হবে না। এখন এখানে সবসময় যেটা মনে হচ্ছে যে এর সব দায়িত্ব মনে হচ্ছে যে কর ব্যবস্থাপনা, কর বেশি। ইজ অফ ডুইং বিজনেসের অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হয়তো বা যে করের হার বেশি, কিংবা কর দিতে যে জটিলতা বা যে সমস্যা, সেটা কিন্তু এটাই একমাত্র কারণ না বা বিষয় না। সেই জন্যই বলছি যে একই সাথে সকল সংস্থাকে, সকলকে একই সাথে এগিয়ে আসতে হবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, যে আপনি জমি ডিজিটাইজেশনের কথা যেটা ইলাল ভাই বললেন, অ্যাকচুয়ালি অনলাইন করলে কিন্তু
অনেক জিনিস সহজ হয়ে যাবে। আমরা সেই চেষ্টা করছি, এনবিআর সেই চেষ্টা করছে, কিন্তু বড্ড সময় নিচ্ছে এবং এই বড্ড সময় নেওয়াটাই যথার্থ হচ্ছে না। এটা করলে অনেক জিনিস স্ট্রিমলাইন হবে, সহজ হবে, সেবাটা সহজ হবে এবং ডাটাবেস তৈরি হলে ঠিক মতন দেখা যাবে, এটা ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার অ্যাটিটিউড, তার বিষয়। যেমন আমি আজকে সকালবেলায় দেখলাম যে এক থানা অফিস কি বলে ল্যান্ড অফিস বলছে, আপনি তো এসে খতিয়ানের কি বলে এসে খতিয়ানে আপনি নামপত্তন করেছিলেন, খাজনা দিয়েছিলেন, এখন তো এটা খতিয়ান হয়েছে, আপনার আবার নতুন করে করতে হবে। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ সে একটা পথঘাট কোনো কিছু একটা বের করছে, এখানে একটা জটিলতা সৃষ্টি করার। তো সেই জন্যই একই সাথে একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। দুর্নীতির কথাটা এই জন্যই এখানে আসছে যে দুর্নীতিজাত জিনিস এবং দুর্নীতির বুদ্ধি আপনার ওই আইনের বা যতই আপনি সহজীকরণ করেন বা করেন, তার ভিতর থেকেও সে কিন্তু একটা ফ্যাকড়া বের করবেই এবং ফ্যাকড়া বের করে করে করে। তো সেই জন্যই ওখানে খুব স্ট্রিক্টলি হতে হবে। আমি মনে করি 1 নম্বর আসামি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কিন্তু অন্য দুর্নীতিকে উৎসাহিত করে এবং দুর্নীতি হয়তো সেই জন্যই এটা সর্বাগ্রে ওখান থেকেই সংস্কার হয়ে আসতে হবে যে না, যার যে কাজ, যে দায়িত্ব, যে সেবা যেটা, এবং এইটাকে সহজীকরণ করার জন্য আমি কম্পিউটারাইজেশন করছি, অনলাইন করছি এবং সেটা যেন ওয়ার্ক করে। আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু মেন যুদ্ধটা হবে কিন্তু ফাইট বিটুইন ম্যান অ্যান্ড মেশিন। মেশিন খুব পারঙ্গম হবে, এটা ঠিক আছে, কিন্তু সেই মেশিনকে চালাবে যে, ওর পিছনে যে ইনপুট দেবে, সে যদি পারঙ্গম না, সে যদি দুষ্ট বুদ্ধি সম্পন্ন থাকে, তাহলে মেশিন কতক্ষণ আর কাজ করতে পারবে? সেই কারণেই সংস্কারের যে চেষ্টা, যে চিন্তা, সেটাকেই বলবৎ করতে হবে, ভাগবান করতে হবে, বেগবান করতে হবে। তাহলেই এনবিআর বা যেসব প্রতিষ্ঠান যেমন আইন শৃঙ্খলা বাহিনী, তারা সকলে যদি যার যার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন বা করা হয়, করার পরিবেশ যদি সৃষ্টি হয়, তাহলেই কিন্তু সার্বিকভাবে পরিস্থিতির উন্নতি হবে। শুধু একটা ডিপার্টমেন্টকে আধুনিকীকরণ বা একটা ডিপার্টমেন্টকে খুব সহজীকরণ করতে বললে হবে না, এটা বলতে হবে সার্বিকভাবে। এবং নৈতিকতা, নীতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, এই বিষয়গুলোকে অবশ্যই সর্বাগ্রে আসতে হবে। কারণ একটার সাথে আরেকটা। আপনাকে আমি যদি সুশাসনের কথা বলি, এটা কিন্তু আপনার স্বার্থেই, কেননা সুশাসন না হলে আপনি যাই উন্নতি করলেন, এটা কিন্তু শেষ পর্যন্ত গরল ভেল হিসেবে পরিণত হবে। সুতরাং সুশাসনের জন্য সকলের একটা বিশেষ থাকতে হবে, কমিটমেন্ট, যে না, আমি স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে এটা করব, তাহলে আমার ব্যয় সবকিছুই সাশ্রয়ী হবে। আমার তখন এই যে করের হার, এটা হালাল ভাই যথার্থ বলেন বা আমরা বলি, এই যে 5% আমরা যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা ইম্পোর্টের সময় নেই, এটা কিন্তু আর কিছু না, এটা একটা জঙ্গলি আইনও হতে পারে, মনে করতে পারেন আপনি। কেননা আপনি আমার এখান থেকে মাল নিয়ে যাবেন, তারপরে দেখা গেল যে আপনার আর খোঁজ পাওয়া যাবে না, আপনি পরে আর আমার ট্যাক্স দিতে আসবেন না, আপনার পাওয়া যাবে না। তো সেই জন্যই ওই যে একটা নিয়ম যে ঠিক আছে, নগদে যা পাই, সেই জন্য আপনার আমি ওখান থেকে উৎসাহী, ওখান থেকে আমি 5% কেটে নিলাম। আমি যদি 5% আপনাকে দিয়েই আসি, তাহলে আমি পরে এসে ব্যবসা করবো কি করে? এ ধরনের যে বিষয় আছে, এটা কিন্তু আর দেখা হয় না। দেখা হয় এই, যেহেতু আপনি ফাঁকি দিবেন, আপনি আসবেন না, আপনার কাছে আমি যেতে পারবো না। আরেকটা বিষয় তো আছে যেটি এই জিনিসটার ভিতরে এটা মিথস্ক্রিয়া হওয়া দরকার, সমন্বয় হওয়া। ডক্টর মজিদ, মিস্টার শাহিদুল ইসলাম হেলাল হয়তো আরো ভালো বলতে পারবেন যে একই কাজের জন্য, একই পণ্যের জন্য অনেক জায়গায় ট্যাক্স দিতে হয়, মানে বারবার নানান ধাপে ধাপে যখন পণ্যটা চলে, সব ওই একই জিনিসের জন্য ট্যাক্স দিতে হচ্ছে। এটিও তো একটা জটিলতা। বা না, ওইটাই তো আমি বলছি তো, যে দেশের আইন কানুন কঠিন হয়, জটিল হয় ব্যবহারকারীর আচরণের কারণে। একটাকে ধরতে যে আমরা সবসময় আইন যে কঠিন করি, খুব বড় খুব কঠিন আইন করি, কিন্তু যাকে লক্ষ্য করে করি, দেখা গেল সে কিন্তু ঠিকই পার পেয়ে যায় বা অন্যভাবে চলে যায়, যে ওইটা শেষ পর্যন্ত সাধারণের উপরে পড়ে। আপনার ব্রিটেনে কোনো কনস্টিটিউশন নাই, বাট দে আর ভেরি সিভিলাইজড নেশন। আর আমাদের জাতীয়, আমাদের সংবিধানের গত 50 বছরে 18 বার সংশোধন করতে হয়েছে বা 17 বার সংশোধন করতে হয়েছে। কেন করতে হয়েছে? প্রতিবারই আমরা ওর ভিতর থেকে একটা ফাঁক ফোকর খুঁজেছি, বা এটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায় ওইটাকে ধরার জন্য। তো সেই জন্যই আমি বলছি যে এটা জাতীয় কনসেনসাস, এটাই আসতে হবে যে আমরা আইনানুগ হব এবং আইনানুগ থাকবো। তাহলে আমাকে কঠিন কঠিন শর্ত দিয়ে, এই যে সব ঘাটে ঘাটে আপনাকে যে ভ্যাটের দিতে হচ্ছে, কারণ
এক ঘাট যদি আপনি পার হয়ে যান, পরে দেখা যাবে আপনার ওই হিসেব আর আমি পাবো না। কিন্তু এটা যদি হতো যে না ভাই, আমি আপনাকে ঠিকই লাস্টে যেয়ে ঠিক মতন দেবো, এবং এই দেওয়াটা যদি আমি নিশ্চিত করতে পারতাম পারি, তাহলে আমার ঘাটে ঘাটে এটা নেওয়া লাগে না। একই সাথে বিদেশে আপনি দেখেন, আপনি কর সারা বছরই দিয়ে যাচ্ছেন, আপনি 5 টাকা বেশি দিলে আপনার ফেরত দেওয়ারও প্রভিশন তারা রাখছে, তারা দিচ্ছে, ফলে ইট হ্যাজ বিন পপুলারাইজড। বাট আমাদের দেশে কি হচ্ছে, যে আপনি একবার আপনার কাছ থেকে নিতে পারলে আপনি আমার কাছ থেকে ওই টাকা আর ফেরত পাবেন না এবং দেওয়া না। এই থেকে কিন্তু ওই সমস্যাটা এসে গেছে। ওই যে লাল ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে ভয় পায়, ভয় পাবেন কেন? আপনি প্রশ্ন করেন ভয় পাবেন কেন? ভয় পাওয়ার কারণটা হচ্ছে ওই যে বিরাট একটা টার্গেট দিলেন আপনি এনবিআর কে, এনবিআর দেখলো যে আমি কোত্থেকে করবো, তো এই 5 জন আছে, 5 জনের উপরে যে চাপাই, এই চাপানোর কারণে এই যে যেমন কেউ একজন করদাতা ভয় হতে যেয়ে ভয় পায় কেন? ভয় পাই এই যে আমি করদাতা হলে আমার শুধু অনবরত সবকিছু জিজ্ঞেস করা হবে, সবকিছু করা হবে, কিন্তু যারা ঘুরে বেড়াচ্ছে, যারা করে দেয় না, তাদের বেলায় রাষ্ট্র কিছুই বলছে না। বরং আরো সাম্প্রতিক কালে আপনি দেখবেন যে এই যে সাদা টাকা কালো টাকা সাদা করার ব্যাপারে যে ইনসেনটিভটা বর্তমান বছর পর্যন্ত এটা চালু আছে, এটা কিন্তু আর কিছু না, এটা নিরুৎসাহিত করা হচ্ছে অন্য করদাতাকে করদাতা হতে। কেননা তারা দেখবে যে আমি করদাতা হলে তো আমার অনেক প্রশ্ন হবে, আমাকে 25% কর দিতে হবে, 30% দিতে হবে, আর আমি যদি না দিয়ে পারি তাহলে আমাকে কখনো কখনো এরকম জামাইয়া ধরে আমাকে সুযোগ দেওয়া হবে। এটা কিন্তু একটা বিরাট নৈতিক এবং একটা কজ অ্যান্ড ইফেক্টের প্রশ্ন। একটার কজের দ্বারা আপনার অন্য ইফেক্ট তৈরি হয়ে যায়। আমরা কখনো কখনো ইফেক্ট নিয়ে খুব চিন্তাবার্তা করি, কথাবার্তা করি, তর্ক করি, কিন্তু কজটার দিকে আমরা তাকাই না। সুতরাং কজ অ্যান্ড ইফেক্টের বিষয়টা এই একটি সুন্দর পরিস্থিতি হওয়ার জন্য দেখা দরকার। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। অ্যাডভান্স ট্যাক্সের কথা আসছে, যে অ্যাডভান্স ট্যাক্স তো রিফান্ডেবল কিছু কিছু আকারে, কিন্তু সরকারি কোষাগারে একবার টাকা গেলে ব্যবসায়ীরা কিন্তু টাকা ফেরত পায় না, কারণ যে টাকাটা দিবে সে কিন্তু ভাবে এটার মালিক সেও। তো বাই দ্য টাইম আমরা ওটা ফেরত পাই, এটা অনেক সাইফন আউট হয়ে যায়। এই জন্য আমরা অ্যাডভান্স ট্যাক্সের অলওয়েজ অ্যাগেনস্টে। আরেকটা ওই যে জমির টাইটেল, জমির কথা যে বলছেন, উন্নত দেশে আমেরিকাতে আমি জানি যে আপনি একটা যদি জমি কিনেন, একদিনে আপনার রেজিস্ট্রেশন হবে, আর টাইটেল সার্চটা করে আলাদা কোম্পানি, নট লয়ার, একটা কোম্পানি টাইটেল সার্চ করে দিবে যে ওর জমিটা ঠিক আছে কিনা, 2-3 দিন সময় লাগে। অ্যান্ড যে বায়ার সে টাইটেল ইন্স্যুরেন্স করে, এখানে ইন্স্যুরেন্স ইনভলভ, মানে আমি একটা জমি কিনলাম, আমার উকিল দেখে বললো যে সব ঠিক আছে, 5 বছর পরে দেখা যায় যে ওখানে একটা গোলমাল, একটা ঝামেলায় পড়ে গেছে। তো এটার জন্য আমাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা হয়তো করতে হতে পারে, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, টাইটেল ইন্স্যুরেন্স। ইউ পে প্রিমিয়াম, যদি গোলমাল হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি উইল কাভার ইউ। তো ইন্স্যুরেন্স কোম্পানি তখন কিন্তু দায়িত্বটা নেবে। এখন আমাদের শিল্প করতে যেই প্রবলেমটা, যে খুব বড় আকারের না হলে, খুব মানে স্ট্রং মাসলসলা ব্যবসায়ী না হলে, জায়গা কিনে জায়গা নিজের নামে রেজিস্ট্রেশন করতে অ্যাপ্রক্সিমেট 4-5 মাস লেগে যায়। দ্যাট ইজ দ্য মিনিমাম লাগে, সব রকম কাগজপত্র বের করে টোরে। তো এইখান থেকে আমাদের কিন্তু বের হতে হবে। এই জন্য ইনভেস্টমেন্ট মানে ল্যান্ড বিল্ডিং নিজের করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আরেকটা জিনিস, এই কোভিডের সময় এই বাজেটে ওর এই টাইমে আমাদের এই ফ্যাক্টরির ক্যাপাসিটি বিল্ডিং, যারা ফ্যাক্টরিকে এক্সপানশনে যেতে চায়, ওদেরকে কোনো রকম ভর্তুকি দেওয়া বা সরকার হেল্প করা দরকার। যে সে ফর এক্সাম্পল যে কনস্ট্রাকশনের জন্য কেউ কনস্ট্রাকশন করলে ওর যেন কোনো ভ্যাট ট্যাক্স না নেওয়া হয়। কিছু আইটেমে ভ্যাট ট্যাক্স মাফ আছে, প্রায় সব আইটেমই মাফ করে দেওয়া উচিত, বিকজ উই নিড ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন। আর যে কোনো ইন্ডাস্ট্রি আপনি যদি 5-10% এভরি ইয়ার এক্সপান্ড না করেন, আপনার যত ভালো ফ্যাক্টরি উইল লুজ আউট। কারণ আপনার ওয়েজেস, স্যালারি, তারপর ইনফ্লেশন, এগুলিকে বিট করার জন্যই আপনার ক্যাপাসিটিকে বাড়াতে হবে এবং এক্সপানশন করতে হবে। তো এই এক্সপানশনের খরচাগুলি যদি আমাদেরকে কমিয়ে দেওয়া হয়, এটা কিন্তু বিরাট একটা উপকার হবে। এটা কিন্তু বিরাট বোঝা। আমরা ব্যবসায়ীরা যেই ফ্যাক্টরি এক্সপানশনে যাই, ওটা কিন্তু ট্যাক্সে দেখাতে, এই ইনভেস্টমেন্টটা দেখাতে কিন্তু নানানভাবে ভয় পাই। আমি তো সাজেস্ট করি যে কালো টাকা অনেক জায়গায় ইনভেস্ট করতে দেওয়া হচ্ছে, ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত, বিকজ ইন্ডাস্ট্রি তো ইনকাম জেনারেট করবে ওই ইনভেস্টমেন্টে। যা ইনভেস্ট করা হবে, যেখান থেকেই টাকাটা আসে, এটাতে ইনকাম জেনারেট করবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে। তো এইটাকে হেল্প করার জন্য যত রকম
সাহায্য করা দরকার, এটা সরকার করা দরকার। এমনিতেই যে প্যান্ডেমিকের সময় আসলে কি ধরনের সাফারিংসের মধ্য দিয়ে যেতে হচ্ছে? আমি যেহেতু আপনি নানা রকমের ব্যবসার সঙ্গে জড়িত, একটু বলবেন যে একটা হলো যে ওয়ার্কার লেভেলে আমার যে ফ্যাক্টরিজ খুব একটা বড় না, 400-500 লোক, 400-র মতো কাজ করে, মেয়ে কাজ করে। আমার কিন্তু এখন পর্যন্ত ওদের কারো কোভিড হয় না, অফিসার লেভেলে হয়েছে। ওই সেন্সে কিন্তু আমাদের প্রোডাকশনে কোনো হ্যাম্পার করে নেই। এই ঈদের সময় কিছু হ্যাম্পার করেছে, বাট আদার দেন দ্যাট আমার প্রোডাকশন। আর আমি যেই ব্যবসায় আছি, যে জুটের কথা বলছি, ওটাতে কিন্তু আমাদের এখন আমরা দিয়ে কুল পাচ্ছি না, কিন্তু নতুন লোক পাচ্ছি না, মানে এটা কি একটা সেটাকে প্রবলেম। কোভিড সুযোগ করে দিল মনে করছেন? হ্যাঁ, কোভিড প্রবাবলি সুযোগ করে দিয়েছে, এটা আই এম সারপ্রাইজড যে কোভিড সুযোগ করে দিয়েছে। কারণ হয়েছে কি, গত বছর মার্চ এপ্রিল মেতে আমার বায়াররা বলেছে প্রোডাকশন স্লো করো, আমি মাল নিতে পারবো না এপ্রিল মে জুন পর্যন্ত। তারপরে নর্মাল স্পিডে গেছে। এই বছরের শুরু থেকে একদম ডাবল স্পিডে এরা চলছে, বিকজ ওই একটাই কারণে ইউরোপে এবং আমেরিকাতে ইন্টারনাল হলিডে রিসোর্টের বিজনেস কিন্তু অনেক বেড়ে গেছে। তা আমাদের মালগুলি হলিডে রিসোর্টেই বিক্রি হয়। তো কিছু ব্যবসা, যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরে যেমন বিরাট বেনিফিট হয়েছে, আমাদের এই সব সেক্টরে কিছু সেক্টরে বেনিফিট হয়েছে শিওরলি। গুড নিউজ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি আলোচনার সূচনায় শিক্ষা এবং স্বাস্থ্যে মনোযোগ দেবার কথা বলছিলেন। তো কি ধরনের মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? কারণ স্বাস্থ্য খাতেও গত বছর 10,000 কোটি টাকা দেয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা খুব একটা কাজ হয়নি, কারণ তারা ব্যয় করতে পারেনি। তো সব মিলিয়ে আপনি কি ধরনের মনোযোগ দেওয়ার কথা বলছেন বা শিক্ষা এবং স্বাস্থ্যে? জি, শিক্ষা হচ্ছে জাতির একটি বড় বিনিয়োগ। এটা মানব সম্পদ তৈরির বিনিয়োগ, মানুষের রক্ষা করার বিনিয়োগ, বা তাকে কর্মশীল করার বিনিয়োগ, তার সৃজনশীল হওয়ার জন্য বিনিয়োগ। সেই শিক্ষা ব্যবস্থায় যেটা সরকার দিচ্ছেন, সেটা যাতে ঠিক মতন রিটার্নটা আসে, অর্থাৎ গুণগত শিক্ষাটা যাতে আসে, সেইটা দেখা দরকার। আমরা করোনার কালে কি দেখলাম গত 15 মাসে, যে শহরে বেশ কয়েকটি বড় শহরে করোনা খুব জেঁকে বসেছিল, এবং সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল বা হচ্ছে, এটা ঠিকই আছে। কিন্তু সাথে সাথে সেখানে এই শহরের স্কুলগুলোতে বা তাদের অন্তত অনলাইনে, জুম অনলাইনে বা যেভাবে হোক কিছু ক্লাস করার ব্যবস্থা ছিল। কিন্তু আমার শতকরা 70% জনগণ বাস করছে যে সেই গ্রামে। সেই যে শিক্ষার্থীরা, তারা কিন্তু গত 15 মাস কোনো প্রকার শিক্ষা ছাড়াই তারা কাল পার করেছে। এখানে যেটা দরকার ছিল, আমি কিন্তু শিক্ষা খাতের যে বাজেট, সে বাজেটের সিংহভাগ কিন্তু ঠিকই খরচ হয়েছে। কিভাবে খরচ হয়েছে? ওই শিক্ষকদের যেহেতু 100% বেতন দেই, সুতরাং সে বেতনটা সে নিয়েছে বসে বসে। আর হচ্ছে আমরা যেমন এই বিনামূল্যে যে বই সাপ্লাই করি, এত একটা গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি, সেখানে একটা বিরাট একটা ভর্তুকি আমরা দেই, শিক্ষা বাজারের একটা বড় অংশ সেটা। সে বইও আমরা বিলি করেছি, কিন্তু সে বই কিন্তু পড়ার কোনো পরিবেশ তৈরি করিনি, যেটা উচিত ছিল। এটার সাথে আমি মনে করি যে সাধারণত এর মহামারীর কালে বা এর থেকে একটু ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষায় যদি এটা করা যেত, যে শিক্ষা আমি সেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, অভিভাবক, ম্যানেজমেন্ট, তাদের কাছে যদি ফিরিয়ে দিয়ে বলতাম বা বলা যায় যে আপনারা অ্যারেঞ্জ করেন, লোকালি অ্যারেঞ্জ করেন, কোন স্কুল কোন শিক্ষক কিভাবে পড়াবে একটা ব্যবস্থা করেন, 3 দিন 5 দিন না 3 দিন পড়াবার ব্যবস্থা করেন, প্রয়োজন হলে খালি মাঠে আপনারা ব্যবস্থা করেন। সেইটা করলে এই কাজটা হতো আর কি। শিক্ষা, আমি শিক্ষার জন্য এইটাই বলছি যে লোকালাইজড, যখন যেখানে যে যেমন যে অবস্থায় আছে, তাকে সেইভাবে শিক্ষায় ব্যাপৃত রাখতে হবে এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজন হলে যদি গ্রাম দিকে যদি ওই যে আজকাল ট্যাব পাওয়া যায়, মানে ধরো কম্পিউটারের বা ছোট নানান ধরনের, এগুলো যদি সব ছাত্রদের দেওয়া যেতে পারে, অথবা শিক্ষকরা যে এলাকায় মোটেই করোনা নাই সেখানে তারা একটা ব্যবস্থা করবেন, এইসব কর্মসূচি দিতে হবে। অর্থাৎ বলতে হবে যে শিক্ষা খাতের ব্যয় যেন গুণগত অর্জন বা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। কিভাবে করবে আমরা জানি না, কিন্তু সেটা তারা স্থানীয় লোকেরা সেটা ঠিক করবে। এই 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 জবাবদিহিতার ব্যাপারটা শিক্ষা বাজেটের সাথে এটা রাখতে হবে। স্বাস্থ্য খাতের বিষয়টাও তাই। স্বাস্থ্য খাতে গত বছর 10,000 কোটি টাকা আপনি বলেছেন, এটা স্বাভাবিক, তাদেরকে একটা থোক বরাদ্দ স্পেশাল দেওয়া হয়েছিল, প্লাস টোটাল স্বাস্থ্য বাজেটের
জিডিপি সাধারণত জিডিপি না, মানে টোটাল বাজেটের 4% স্বাস্থ্য খাত পেত, সেবার গত বছর ওটা 5% করা হয়েছে, অর্থাৎ 1% বাড়ানো হয়েছে, বেশি দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এখন এই 11 মাসের বা আমরা 9 মাসের হিসেবেই যদি দেখি, দেখা যাচ্ছে যে সেখানে গুণগত ব্যয় হয়নি, অর্থাৎ সম্পদ তৈরি হয়নি, বা কিছু যে হয়নি তা না, কিন্তু এটা মোটেই কাঙ্ক্ষিত হয়নি। কিছু চিকিৎসক নিয়োগ করা হয়েছে, কিছু নার্স নিয়োগ করা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু বা আমাদের টেকনোলজিস্টদের মৃত্যুর এটাকে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে, এটাও ভালো লক্ষণ। কিন্তু গণস্বাস্থ্য, সকলের স্বাস্থ্য সেবার কিন্তু উন্নতি খুব একটা বেশি হয়নি। এখানে প্রাইভেট সেক্টর ইনভলভ হতে পারত। অনেক প্রাইভেট সেক্টর বলেছিল যে আমরা হাসপাতাল বানাই, আমরা হাসপাতাল বানিয়ে এটার ব্যবস্থা করি, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয়নি। অনেকে হয়তো এই যে পরীক্ষা, র্যাপিড পরীক্ষা করবার ব্যাপারে নানান ধরনের তদবির চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। সবকিছুই মনে হয়েছে যে ওই একটা জায়গায় বা একটা গ্রুপ বা একটা এনআরআই করবেন, এটা না করলে বিরাট কিছু হবে। এখানে যেখানে এখন ভারতের অভিজ্ঞতার থেকেও দেখা যাচ্ছে, আপনি যদি এখনো যদি 24 ঘন্টা বা 36 ঘন্টা লাগবে আপনার একটা করোনার পরীক্ষা, তারপর সেই পরীক্ষা পেলে তারপরে কি হবে, এই অবস্থায় গেলে তো হবে না। এখানে 2-3 স্তরে বেড়ে যায়। এখন এখন আপনার ইউরোপের দেশগুলোতে খুব পরিষ্কার সহজ করে দিয়েছে, 15 মিনিটের মধ্যে বা 25 মিনিটের মধ্যে আপনার রিপোর্ট দিয়ে দিচ্ছে। আপনি আপনি একটা রেস্টুরেন্টে যাচ্ছেন, ওখানে যাওয়ার আগে ওখানে আপনি পরীক্ষা দেবেন, দিয়ে ওখানে বসে গল্প করতে থাকেন, এর ভিতরে 25 মিনিটের ভিতরে আপনার রিপোর্ট আসবে, আপনি নির্দ্বিধায় ওখানে খাওয়া। এইভাবে কিন্তু সবকিছু একটা নিয়ন্ত্রণের ভিতরে আনার চেষ্টা চলছে। তো সুতরাং এই যে পরীক্ষা করা, টেস্ট করা, এই যে টিকার বিষয়টা, এটাকে টিকা কিন্তু একই সাথে মানসিক একটা শক্তির যে ব্যাপারটা সেটা তৈরি করে, একই সাথে অবশ্যই প্রতিষেধকের একটা ব্যবস্থা করে। হয়তো পুরোপুরি হয় না, হয়তো 2 টিকা নেওয়া লোকেরাও আবার হয়তো অসুখ হচ্ছে, সেটাও হতে পারে, এটা সার্টেন পার্সেন্টেজ, কিন্তু ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আইটেম। তো সেই টিকার ব্যাপার নিয়েই দেখা যাচ্ছে যে আমাদের নানান ধরনের বিষয় এসে যাচ্ছে। একটা জিও পলিটিক্যাল অবস্থানে আমরা আছি, আমরা একটা জোট নিরপেক্ষ দেশ, কিন্তু আমরা যদি এক জায়গায় এক উৎসের ভিতরে যে আমরা চুপ করে বসে থাকলাম, এইগুলো এই ধরনের বিষয়গুলোর প্রতি আমি মনে করি যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের বাজেট বরাদ্দ দেওয়া হবে অ্যাকশন ওরিয়েন্টেড, নট ফিগার্স। ফিগার দিয়ে দিলাম, দিয়ে কিছু বললাম না, এটা হবে না। বলতে হবে যে, আমি ওই জন্য আগেও বলেছি যে আমাদের স্বাস্থ্য বিভাগের যে সংসদীয় কমিটি আছে, সে পরীক্ষা করুক বাজেট প্রস্তাব, এবং করে সবাই ডেকে জিজ্ঞেস করুক। কারণ আমাদের আপনাদের সবার মনে আছে কিন্তু মাননীয় হাইকোর্ট কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে 5ই মার্চ 2020 তারা জানতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব এবং সকলের কাছে, যে এই যে সামনে যে করোনা আসছে, আপনার কি কি প্রস্তুতি, কি কি আপনার আছে। তারা সেই রুল নীতি জারির বিপরীতে তারা নিশ্চয়ই কিছু ফিগার দিয়েছিলেন, নিশ্চয়ই তার সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি। সুতরাং ঔনারশিপ আনতে হবে, স্বাস্থ্য বিভাগকে দায়িত্বশীল করতে হবে, এবং এটা করবার একটাই পথ হচ্ছে ওই স্বাস্থ্য বিষয়ক যে সংসদীয় কমিটি আছে, তারা এই বাজেট যারা বিশ্লেষণ করবেন প্রস্তাব, যে আপনাকে এই দেওয়া হচ্ছে, আপনি এটা কি করবেন, কিভাবে করবেন, কখন করবেন, আপনি না করলে কি ব্যবস্থা নেওয়া হবে। এখানে এরও দোষ দিয়ে তো সময় পাওয়া যাবে না। কিছু একটা হলো আমি সচিবকে বদলি করে দিলাম, কিছু একটা হলো আমি অমুকরে বদলি করে দিলাম, এটা তো সমাধান না। উই ওয়ান্ট, দি কান্ট্রি ওয়ান্ট, দি ইকোনমি ওয়ান্ট অ্যাকশন। সম্পদ তৈরি হতে হবে। এই যে আমরা জিডিপি বলছি, জিডিপি বৃদ্ধিটা কিভাবে হবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমার প্রোডাক্ট কই? প্রোডাক্ট যদি না হয়, তাহলে আমার সংখ্যায় যদি জিডিপি বড় হয়, এটা তো হলো না। বিষয়টা তো এরকম হয়ে গেল যে গোয়ালে গরু আছে, এই কাজীর খাতায় গরু আছে, গোয়ালে নাই। এই ধরনের অবস্থা হলে হবে না, কিংবা এই অবস্থা করলে হবে না যে রুগী মরে যাবার পরে তারপর ডাক্তার আসবেন। জি, ধন্যবাদ। ডাক্তারকে প্রতিরোধের এই বিষয়ে আগে অগ্রাধিকার দিতে হবে, পরে ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ দিলাম, এটা 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 না, এই 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 প্যারাডাইম শিফটটা লাগবে অন্তত এই সময়। মিস্টার সাইদুল ইসলাম হিলাল, আপনি সামাজিক ব্যবসার কথা বলছিলেন এবং আপনি তার সঙ্গে যুক্ত। কোভিড পরিস্থিতিতে আসলে এই জায়গাটার চিত্রটা কি দাঁড়িয়েছে এখন? মানে কোভিড পরিস্থিতিতে মানসিক রোগের তো ওয়ার্ল্ড ওয়াইড ইট হ্যাজ বিকাম এ সংখ্যা বিগ অনেক বিগ বেড়েছে, যে প্রবলেম, বিকজ problem, right. রিলেশনশিপ প্রবলেম প্লাস মেন্টাল প্রবলেম। তো এই জন্য পৃথিবীর সব রিহ্যাব সেন্টার যারা এই মানসিক রোগের উপরে কাজ করে, ওরা কিন্তু একদম 100% বুকড। আর অনলাইনে এটার প্রচুর ব্যবসা হচ্ছে, বিকজ কারো মেন্টাল প্রবলেম হলে তো স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, যাবে দে পিক আপ দ্য ফোন, ওর
রিহ্যাব সেন্টারে যায়, সাইকোলজি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে। তো এই জায়গাটায় কিন্তু আমাদের কাজ করার অনেক অনেক পথ আছে যেটা আমরা করছি না। তো এই ব্যবসাটাকে, মেন্টাল হেলথ এবং মাদকাসক্তির এই ব্যবসাটাকে সরকার কিন্তু সম্পূর্ণ ট্যাক্স মওকুফ করে দেওয়া উচিত। ইনফ্যাক্ট আমরা যেমন শিল্প পার্ক করছি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি ফর ইন্ডাস্ট্রিজ, দিস উইল অলসো বিকাম এন ইন্ডাস্ট্রি সুন। এখন 200-300 রিহ্যাব সেন্টার আছে যাদের জায়গা নেই, যেমন আমারটাই 9তলা বিল্ডিং, ছেলেরা মেয়েরা আকাশ দেখতে পারে না, খুব মডার্ন, বাট আমার তো মাঠ নেই, শহরের মধ্যে মাঠ নেই, জায়গা নেই। তো সরকার এরকম পার্ক বানিয়ে দিতে হবে হয়তো, যে রিহ্যাব সেন্টার মানসিক রোগীদের জন্য একটা জায়গা, বিরাট বড় জায়গা, যেখানে খোলা আকাশ থাকবে, ফুটবল খেলার মাঠ থাকবে। তো এই জায়গাটায় কিন্তু কাজ করার ভীষণ প্রয়োজন। এবং আমরা দেখছি, বিকজ আমি এই ব্যবসাতে আছি, মাদক ছাড়াও মানসিক রোগে, ডিপ্রেশনে, ইয়াং জেনারেশন থেকে একদম 10-12 বছর থেকে বয়স্ক পর্যন্ত, অ্যান্ড ইট উইল কন্টিনিউ। মানে এই কোভিড যত আনসার্টেনটি থাকবে তত কিন্তু মেন্টাল ইলনেস বাড়তে থাকবে, এটা কিন্তু অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। সো এখানে আমার মনে হয় বাজেটও এখানে কিভাবে মনোযোগ দিতে পারে, কি করা যায়, এটার একটা ব্যবস্থা করা উচিত। আর কথায় কথায় এসছে যে ওয়ার্কফোর্সের কথা, আমরা কিন্তু শিল্পে আমাদের এত লোক আছে বাংলাদেশে, কিন্তু আমরা স্কিল লোক পাই না, ওয়ার্কার পাই না। আর স্কিল লোক না হওয়াতে যেটা হয় যে দেখা যায় প্রত্যেকটা ফ্যাক্টরিতেই কিন্তু 10-20% লোক যখন তখন চলে যায়, আবার আসে, যখন ধান কাটতে হবে ধান কাটতে চলে যায়, কিন্তু ওরা তো বেতন পায় না। তো এইটা কিন্তু খুব একটা ভালো সময়, যেহেতু স্কুল কলেজ বন্ধ, যে যেখানে পড়ালেখা থেমে আছে, ওখান থেকে কিন্তু টেকনোলজিক্যাল বা ডিপ্লোমা জাতীয় কি করতে পারে সরকার, কিছু কাজ করছে, এইটার এক্সপানশন করা দরকার, সো দ্যাট এরা ইন্ডাস্ট্রির সাথে জোড়া হয়ে, অ্যাসোসিয়েশন চেম্বারের সাথে জোড়া হয়ে এরা যেন কর্মক্ষেত্রে সরাসরি চলে যেতে পারে। না হয়তো এই বেকার সমস্যা কিন্তু বিরাট একটা সমস্যা হিসাবে দাঁড়াবে। আর ওটার সাথে কিন্তু এই মানসিক রোগ, মাদক, এগুলি সব বাড়তে থাকবে। একসাথে জোড়া হয়ে যাবে। তো ওদেরকে ব্যস্ত রাখার জন্য মনে হয় এই বাজেটে স্কিল ডেভেলপমেন্টের জন্য ইয়াং জেনারেশন, স্পেশালি আনএমপ্লয়েড অ্যান্ড পড়ুয়া ছেলে যারা স্কুল কলেজে যাচ্ছে, ম্যাচিউরড হয়েছে, ওদেরকে একটা ডাইরেকশন দেখানোর ব্যবস্থা করা খুবই প্রয়োজন। এসএমই ফাউন্ডেশন একটা আছে, কাজ করছে, বাট এত সীমিত আকারে, বিটেকেও করছে, যে ইটস নট এনাফ। এত জনের মাঝে আমরা কাজ কিন্তু অনেক কম করছি, এখানে মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন। ডক্টর মজিদ, আমরা একেবারে শেষ প্রান্তে, জাস্ট 30 সেকেন্ডসে কিছু যদি যোগ করতে চান। সেটা হচ্ছে যে মহামারীর কালে যে বাজেট হবে সেটাতে আমার মনে হয় 3টা প্যারাডাইম শিফট প্রয়োজন হবে। একটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন, হ্যাঁ, জাতীয় সমস্যাকে জাতীয় কেন্দ্রে বসে সকল জাতিকে, সকল লোকের এক জায়গায় করে ভাবার বা বিষয়ের জন্য নিলে এটা জটিল হবে। এটাকে এই সময় অন্তত একটা ডিসেন্ট্রালাইজেশন। 2 হচ্ছে সংসদের দায়িত্বশীল আচরণ করবার, সুযোগ করবার বা নিয়ন্ত্রণ করবার বা বিষয়ের উপরে সংসদীয় কমিটিগুলোকে বাজেট বিশ্লেষণে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র সংসদ সদস্যরা 10 মিনিটের বক্তব্য দিয়ে চলে যাবেন, এটা হবে না। এইভাবে দেখতে হবে, এই প্যারাডাইম শিফটটা দরকার। তৃতীয়ত হচ্ছে অ্যাটিটিউডটা সবসময় পজিটিভ থাকতে হবে সকলের, যে একটা ঐকমত্যের বিষয়টা কিন্তু পারস্পরিক সমালোচনায় কিন্তু এটা গঠিত হয় না। আমি শুধু এনবিআর এর কাছে দাবি করে গেলাম, জি। অথচ আমার ওখানে যে বিদেশি লোকেরা আছে তাদের ট্যাক্স দেওয়ার ব্যাপারে আমি কিছু বললাম না, বা তাদের তথ্য চাইলে সেই তথ্য দিলাম না। তারা বিদেশে আমাদের টাকা নিয়ে যাচ্ছে, এখান থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, আমি সে ব্যাপারে সহযোগিতা করলাম না, তাহলে হবে না। অর্থাৎ আমি ধন্যবাদ। চাচ্ছি যে এটা ঐকমত্যের বিষয়ে সকলকে থাকতে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং মিস্টার শাহিদুল ইসলাম হেলাল আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল আগামীকাল জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট উত্থাপিত হবে, বাজেটটি কেমন হওয়া উচিত সে প্রসঙ্গেই। করোনার মধ্যেই গত বছর, এই কোভিড-19-এর মধ্যেই বা অতিমারির মধ্যেই গত বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছিল এবং সেটিকে তখন অনেকেই গতানুগতিক বাজেট বলছিলেন। এবছরও যেন কোনো গতানুগতিক বাজেট না হয়, এটার জন্য সম্প্রসারণশীল একটি বাজেট হয়, সেটি আমার অতিথিদের প্রত্যাশা। শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি যেন গুরুত্ব দেওয়া হয়, এ বিষয়ে ওনারা বলছেন, এবং আঞ্চলিক বিষয়গুলোকেও যেন গুরুত্ব দেওয়া হয়। আর শিক্ষা স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সেটা যেন অ্যাকশন ওরিয়েন্টেড হয়,
যাই বরাদ্দ দেওয়া হোক না কেন, যে কর্মসূচি নেওয়া হোক না কেন, সেটা যেন অ্যাকশন ওরিয়েন্টেড হয় এবং অর্থ ব্যয় যেটা হয় সেটার গুণগত মান এবং সেটার সক্ষমতা বজায় রাখবার দিকে চেষ্টা করতে হবে, সেই দিকটাকে নজর দিতে হবে। বাজেট বাস্তবায়ন একটা বড় চ্যালেঞ্জ, এটা আমরা প্রতি বছরই বলি, কিন্তু এই চ্যালেঞ্জ থেকেই যায় আসলে এবং শেষ পর্যন্ত অনেক কিছুই বাস্তবায়িত হয় না। ব্যবসায়ীদের টিকে থাকা এবং তাদেরকে আগের অবস্থায় যেন তারা ফেরত যেতে পারে, তার জন্য প্রোটেকশন বা হেল্প দরকার, সেটি ওনারা বলছিলেন। এবং সাবসিডি পাওয়ার গতিটা বাড়াতে হবে, এটাকে স্ট্রিমলাইন করবার পরামর্শ দিয়েছেন। দেশীয় শিল্পের প্রোটেকশন বাড়াতে হবে, সেটিও বলেছেন। এবং সামাজিক ব্যবসা যারা করছেন তাদের ট্যাক্সটা মৌকুব করে দিতে হবে। সামাজিক ব্যবসা যে রিহ্যাব প্রতিষ্ঠানের মতো নানা রকমের প্রতিষ্ঠান আছে, তাদের ট্যাক্সটা মৌকুব করবার কথা বলেছেন। টেকনোলজি বাড়াবার, নানান ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার বাড়াবার কথা বলেছেন এবং তাতে করে বাংলাদেশে যেটি একটি প্রধান সমস্যা করাপশন বা দুর্নীতি, সেটি কমিয়ে আনা সহজতর হবে। এবং বাংলাদেশের ট্যাক্সের ক্ষেত্রে আমরা যারা দেখি যে, যদি ডক্টর মজিদ বলছিলেন যে যারা জাতীয় রাজস্ব বোর্ডের উপর চাপটা বেশি, কারণ তাদের টার্গেট দিয়ে দেওয়া হয় এবং সে কারণে যারা দেয় জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকেই চেস করতে থাকে, যারা দেয় না তাদের দিকে আর মনোযোগ দেয় না, যেটি মিস্টার শাহিদুল ইসলাম হেলালও তার আলোচনার মধ্যে অনেকখানি নিয়ে এসেছেন। এবং মিস্টার হেলাল স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন যে এই জায়গায় আসলে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, বরাদ্দ বাড়ানো দরকার। দর্শক, এই ছিল আজকের আলোচনা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।